অনেকটা পথ আমরা যেন পাড়ি দিতে পারি। আমি যদি কোনোদিন নাও থাকি, একদিন তো থাকবো না, এটাই বাস্তবতা, তখন অন্য কেউ যেন এইভাবে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর মাধ্যমে কিছু মেসেজ পৌঁছে দিতে পারেন। এটাই আপনাদের হরর ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য। প্রিয় লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম। চলুন আজকের এপিসোডের ঘটনায় চলে যাব। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি কোনো প্রফেশনাল উপস্থাপকও নই। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি সাবলীলভাবে ঘটনা বলার চেষ্টা করি। আমার বলায় ভুল হয়, উচ্চারণে ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম অনিক। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার একদম প্রপারেই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি অবশ্য মাগুরার না, এটা ফরিদপুর জেলার শিবরামপুর নামক যে জায়গাটা রয়েছে, এই শিবরামপুর থেকে এক সাইডে চলে গেল পিঠাকুমড়ো বাজার। সেখান থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। ওখানে একটি পরিবার রয়েছে, কর্মকার পরিবার। তো ওনারা অনেক আগে থেকেই বেশ অবস্থাশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এখন অবশ্য ওখানে ওনাদের পরিবার খুব একটা থাকে না, শহর এলাকায় বেশি থাকে। তো ওনাদের বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। ওনারা এই পুকুরটা খনন করেছিলেন মাছ চাষ করার জন্য, বেশ গভীর করেই খনন করেছিলেন তারা। পুকুরের এক সাইডে রয়েছে মেহগনি বাগান। মেহগনি বাগানের আর এক পাশে বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে বাঁশ বাগান। সেই বাঁশ বাগানটা এতটাই ঘন যে দিনের বেলাতেও পরিপূর্ণভাবে সূর্যের আলো সেখানে নাকি পৌঁছাতে পারে না। মেহগনি যে বাগানটা, মেহগনি বাগানের ঠিক পেছনেই রয়েছে পারিবারিক শ্মশান, অর্থাৎ ওই কর্মকার পরিবারের বেশ কয়েকজন ময়মুরব্বীর যখন মৃত্যু হয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছে। এই শ্মশানের পেছন দিকে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধানি জমি, আর ওই ধানি জমির এক সাইডে রয়েছে একটি কবরস্থান। ওখানে যেহেতু ওনারা মাছ চাষ করেন, প্রতি বছর একবার কি দুইবার, অর্থাৎ যখন মাছ টান দেওয়ার সময় হয় তখন জেলেদেরকে বলে মাছ টান দিয়ে ফরিদপুরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বাজার রয়েছে যেখানে মাছ বেচা কেনা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। তো 2008 কি 9 সালের দিকের ঘটনা, 2008 সালের শেষ দিকে অথবা 9 সালের শুরুর দিকের ঘটনা। তখন শীত চলছে, তেমনটাই জানিয়েছেন। তো তখন এই যে জেলেরা যারা মাছ ধরবেন, মাছ ধরার পর তারা তো নিয়ে যাবেন চাঁদপুর যেই গ্রামটা, এই গ্রামে সহজে কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে বলছি 2008-9 সালে, তখন কিন্তু পিক আপ যে ঢুকবে, ঢোকার পর মাছগুলো সেখানে লোড দেওয়া হবে বিভিন্ন পাত্রে নিয়ে, এটা কিন্তু ওই সময় পসিবল ছিল না। ওই সময় ওই এলাকাগুলো দিয়ে টেম্পো চলতো। আমরা দেখেছি যাত্রীবাহী যে টেম্পুগুলো আছে, এই টেম্পুগুলো কিন্তু গ্রামে গঞ্জের বিভিন্ন রাস্তাগুলোতে চলতো। যিনি টেম্পো চালক, উনি সামনে বসতেন। আমরা যেভাবে সাইকেল চালাই, সাইকেল যেরকম হ্যান্ডেল থাকে, ওরকম টেম্পুতে হ্যান্ডেল থাকতো। আর টেম্পু স্টার্ট দিতে হলে কিন্তু হাতের বাম সাইডে বা ডান পাশে লিভার থাকতো, লিভার দিয়ে একটা হ্যাচকা টান দিলে তখন গিয়ে স্টার্ট নিত। আমরা একটা সময় দেখেছি, এখন অবশ্য টেম্পু দেখা যায় না। তো ওই সময় এরকম একজন টেম্পু চালক ছিলেন। তো উনি তো যাত্রী টানতেন কি, উনি ওই শিবরামপুর বাজার থেকে উনি যাত্রী নিয়ে ফরিদপুর যেতেন, আবার ফরিদপুর থেকে যাত্রী নিয়ে শিবরামপুর হয়ে চাঁদপুরের দিকে যেতেন। তবে ওনার বাড়িটা একদম চাঁদপুরে ছিল, বিষয়টা এরকম না। ওই যে কর্মকার পরিবারের কথা বললাম, ওনাদের যে পুকুরটা, ওই পুকুর থেকে ওনার বাড়িটা প্রায় 5 কিলোমিটারের একটা দূরত্ব ছিল। যেহেতু ওখানে ওরকম বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়িতে করে নিয়ে যেতে হবে। ওই যখন ভেতরে কোনো মালামাল ঢোকানো হয়, তো ভেতরে যে সিটগুলো, এই সিটগুলো ভাঁজ করে একটা পাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অন্যান্য মালগুলো লোড দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছে যে তুমি ভোরবেলা চলে আসবা, তখন মাছ যেগুলো ধরা হবে এগুলো লোড দিয়ে ফরিদপুরে নিয়ে যেতে হবে। উনিও সম্মতি দেন। ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের এরকম ব্যবহার ছিল না। ওনার কাছে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের সামনে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। উনি তো রাতের বেলা ঘুমিয়েছেন, চিন্তা ছিল যে একদম ভোরবেলা ফজর আজানের পরপরই উনি টেম্পোটা নিয়ে চলে যাবেন ওই পুকুরের কাছে। আর ওনারা আগে থেকে পরিচিত, ওখানে যারা জেলেরা আসবেন জেলেরাও তার পরিচিত, কারণ এর আগে উনি ওই জেলেদের সাথে বায়না করেছেন মাছ নিয়ে যাওয়ার জন্য, সেই অনুযায়ী কাজও করেছেন। তাই জেলেরা ওনার অপরিচিত নন, আর ওই যে পরিবার, ওই পরিবারের লোকজনও তার অপরিচিত নন, সবাই পরিচিত।
উনি রাতের বেলা ঘুমিয়েছেন। ওনার ঘুম যখন ভেঙে যায় তখন মনে হলো বেশ অনেকক্ষণই উনি ঘুমিয়েছেন। মোবাইলে যে দেখবেন যে কয়টা বাজে এটা উনি দেখার আসলে সুযোগ পান নাই। আর ওই সময় ওনার কাছে যে ফোনটা ছিল এই ফোনে মাঝে মাঝে উনি কী করতেন, ওই যে ব্যাটারি খুলতেন সিম চেঞ্জ করার জন্য। এই জন্য টাইমটা ঠিক থাকতো না, বারবার টাইম অ্যাডজাস্ট করাটা একটা তার কাছে জটিলতা মনে হতো। এই জন্য উনি আসলে এই টাইমটা ঠিকঠাক মতো উনি মোবাইলে পেতেনও না, যার কারণে মোবাইলটা দেখেনও নাই যে সেখানে কয়টা বাজে। আর ঘড়িও ওইভাবে খেয়াল করেন নাই। উনি মনে করেছেন যে মনে হয় আজান দিয়ে দিয়েছে, বের হয়ে যায়। ওনার তো গাড়ি আগে থেকে রেডি করাই ছিল, রাতের বেলা ঘুমানোর আগেই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে উনি ঘুমিয়েছেন। উনি উঠে গিয়েছেন, পরিবারকে উনি বলে রেখেছিলেন যে উনি যাবেন, ওখানে কাজ আছে। তো পরিবারের সদস্যরা জানতো উনি যে রাতের বেলা উঠেছেন। পরিবারের সদস্যরা আসলে ওনাকে আর ডাকেন নাই। উনি উঠে টেম্পো স্টার্ট দিয়ে চলে গিয়েছেন ওই জায়গাতে, ঠিকঠাক মতো চলে গিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই। প্রতিমধ্যে কোনো ভয়ের ঘটনাও ঘটে নাই তার সাথে, ঠিকঠাক মতো চলে গেছেন ওইখানে। তবে উনি যেই পথ দিয়ে গিয়েছেন এই পথটার একটা বর্ণনা দেওয়া জরুরি। সেটা হচ্ছে যে উনি যেই পথ দিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, ওনাকে কিন্তু ওই যে শ্মশানের কথা বলেছিলাম, মেহগুনি বাগানের পেছন দিকে শ্মশান, ওই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওনাকে ওই পথ দিয়েই আসতে হবে। এছাড়া ওনাকে আসলে অন্য পথ দিয়ে আসার ওনার আসলে কোনো সুযোগ নাই। ওনাকে ওই পথটাই দিয়ে আসতে হবে, কারণ ওনার বাড়ি যেই সাইডে ওই সাইড দিয়ে ওই পথই একমাত্র রাস্তা। তো উনি ওই পথ দিয়ে আসছেন, শ্মশানটা পার হয়ে পুকুরের কাছাকাছি যখন আসছেন, এরপর উনি ওনার টেম্পোর স্টার্ট বন্ধ করে দেন। স্টার্ট বন্ধ করার সাথে সাথে টেম্পোর সামনে যে লাইটটা ছিল, ওই সামনের যে চাকা থাকে ওই চাকার ঠিক উপরের দিকে একটা গোল লাইট থাকে। আপনারা যারা আগে টেম্পো দেখেছেন তারা বুঝতে পারবেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, তো চারদিকে অন্ধকার, হালকা চাঁদের আলো আছে, কিন্তু একদম যে জ্যোৎস্না বিষয়টা এরকম না। উনি যখন নেমেছেন তখন উনি শব্দ পাচ্ছেন, মাছ ধরার এক ধরনের শব্দ হয়। শব্দটা এরকম যে যখন বড় টানা জাল ফেলা হয়, টানা জাল ফেললে তখন আশেপাশে ওই জেলেরা কিছু বড় বড় হাঁড়ি রাখে, স্টিলের বা অ্যালুমিনিয়ামের কিছু বড় বড় হাঁড়ি রাখে বিভিন্ন জিনিস রাখার জন্য, বা মাছ ধরে কিছু কিছু মাছ থাকে যে ওখানে সাথে সাথে ওইটার মধ্যে রাখে আর কি, আবার পানির উপরও ভাসিয়ে রাখে। তো এরকম পাতিলগুলো যখন নিয়ে জেলেরা পানির উপর দিয়ে ভাসিয়ে ভাসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তখন জালের সাথে কিন্তু জাল কাটা থাকে, এগুলো কিন্তু শক্ত শক্ত, এগুলো আবার পাতিলের সাথে লাগলে এক ধরনের টং টং করে শব্দ হয়। উনি কিন্তু এই শব্দ পাচ্ছেন, কিন্তু পুকুরে কেউ আছে কিনা এটা উনি দেখতে পাচ্ছেন না। তো উনি ওই জেলেদের যাদেরকে চিনতেন আর কি, তাদের নাম ধরে ডাকছেন, কিন্তু কারো সারা শব্দ নাই, কিন্তু মাছ ধরার শব্দ কিন্তু হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন, কী ব্যাপার, কেউ সারা শব্দ করে না কেন, ঘটনাটা কি? তখন উনি কি করেছেন, ওনার কাছে থাকা মোবাইল ফোনটা উনি বের করে ওই যে সামনে যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটটা কিন্তু বেশি আলো হতো না, অল্প আলো হতো, ওই টর্চ লাইটটা পুকুরের দিকে ধরেছেন। যতটুকু উনি দেখতে পেলেন যে পুকুরে কেউ নাই, পুকুরের পানিও নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক অবস্থা। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কারণ তখনও শব্দ হচ্ছিল, টুংটাং শব্দ হচ্ছিল, মনে হচ্ছে এখানে বেশ 10-12 জন লোক আছে, তারা মাছ ধরছে, নিজেরা নিজেদের মতো করে কথাবার্তা বলছে, তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না, অথচ ওখানে কেউই নেই। এর মধ্যে ওনার চোখ যায় পাশে থাকা শ্মশানের দিকে। উনি দেখতে পান ওই দিক থেকে ভয়ঙ্কর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ঘূর্ণিবায়ুটা অনেকটা ফানেলের মতো, ঘূর্ণিঝড় যেরকম হয় আর কি। আর এই জিনিসটা কিন্তু অন্ধকারে দেখার কথা না, কিন্তু এটা উনি দেখতে পাচ্ছিলেন, একটা সাদা ঘূর্ণিবায়ু আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে ওনার টেম্পুতে ওঠেন, উনি টেম্পুটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। এই যে উনি লিভার ধরে টানছেন স্টার্ট দেওয়ার জন্য, টেম্পু আর স্টার্ট নেয় না। অনেকক্ষণ চেষ্টা করছেন, টেম্পু স্টার্ট নেয় না। এরপর উনি কিছু দোয়া দরুদ পড়তে থাকেন, এরপরে গিয়ে টেম্পু স্টার্ট নেয়। টেম্পু স্টার্ট নেওয়ার পর যখনই উনি টেম্পুটা একটু সামনের দিকে এগিয়েছেন, তখনই সামনের আলোতে দেখেন বিশাল আকৃতির একটা লম্বা বিড়াল। বিড়াল কিন্তু বেশি উঁচু না, কিন্তু লম্বা, মানে তার
মাথা এবং শরীরের পেছনের অংশ লেজ, এই জায়গার একটা মধ্যবর্তী ব্যবধানটা অনেক। এত লম্বা বিড়াল কিন্তু হয় না। এই লম্বা বিড়ালটা রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে যে তার 2 পা রাস্তার এই পাশে আর পেছনের 2 পা রাস্তার একদম পেছন দিকে, মানে এতটা লম্বা। এই জিনিসটা খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছে। উনি তো ওনার টেম্পোর স্টার্ট তো ছিলই, বন্ধ করেন নাই, কিন্তু গতিটা অনেক কমিয়ে দিয়েছেন। এই জিনিসটা কোনোভাবেই যেন এই টেম্পোর সাথে আঘাত না পায়, ধাক্কা না লাগে, এটা উনি মেনটেন করার চেষ্টা করেছেন। উনি বুঝতে পেরেছেন বিষয়টা স্বাভাবিক না। উনি দেখলেন যে আস্তে আস্তে বিড়ালটা রাস্তা পার হয়ে গেল। এরপর উনি যখনই টেম্পোর গতি বাড়াবেন তখনই দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার সামনে 2টা কুকুর এসে হাজির হয়েছে। কুকুর দুটো কালো, ওদের চোখগুলো যে লাইটের আলোয় জ্বলে উঠলো বিষয়টা এরকমও না, মনে হচ্ছে যে ওদের চোখ অন্যরকমভাবেই জ্বলছে। লাইটের আলোতে জ্বললে এক ধরনের জল করে, ওরকমও মনে হয় নাই, অন্যরকমভাবে জ্বলছে। এটা যে কীরকম উনি ঠিক বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলে, এমন চোখ। আর ওই কুকুরগুলো খুব রাগান্বিতভাবে দাঁতগুলো বের করে তার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করা শুরু করলো। উনি ওনার টেম্পুর আলোতে একটা বিষয় স্পষ্টভাবে দেখলেন, এই কুকুরের দাঁতগুলো মনে হচ্ছে সবগুলো রূপার তৈরি। রূপার তৈরি দাঁতগুলো কিন্তু বোঝা যায়, লাইটের আলোতে একদম চিকচিক করছে সেই দাঁতগুলা, এবং অনেক বড় বড় সুচালো দাঁত। এই কুকুরগুলো রাস্তার মাঝখানে আসার পর একটা সময় সাইডে সরে গেল। উনি তখন টেম্পোটা স্টার্ট তো দেয়াই ছিল, গতি আরও বাড়ালেন। যখন ওই কুকুরগুলো ক্রস করে যাচ্ছেন, অর্থাৎ ক্রস করার সময় একদম তার বরাবর তো চলে আসে, ওই সময় তার কাছে মনে হয়েছিল এখনই বুঝি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এটা হয়নি। উনি দ্রুত টেম্পো নিয়ে আবার ওনার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর যখন ঘড়ি দেখেছেন, তখন ঘড়িতে দেখেন রাত 3:15 বা 3:30টার মতো বাজে। উনি তো অবাক হয়ে গেছেন, আরে এত রাতের বেলা আমি বের হয়েছি। আসলে গ্রামের লোকজন তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, উনিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। এই জন্যই ওনার কাছে মনে হয়েছে হয়তো বা আমি এই সময় উঠে গেছি। অল্প ঘুম তো হয় নাই, মোটামুটি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলেন। উনি বাসায় গিয়ে আর কাউকে ডাকেনও নাই, কিছুই করেন নাই। উনি বাসায় গিয়েই হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছেন। ভোরবেলায় ওনার ফোনে ফোন আসে, ওই কর্মকার বাড়ি থেকে একজন ফোন দিয়েছেন, এই তুমি এখনো আসলা না, তোমার না আসার কথা। ফোন পেয়ে ধর্মর করে উঠে বসছেন, বলছেন যে হ্যাঁ আমি আসতেছি। উনি আবার তখন বাসায় থাকা দেয়াল ঘড়িতে দেখছেন কয়টা বাজে, দেখছেন যে না এখন আসলে সকাল হয়ে যাবে ভাবে এমন সময়টাই ঠিকই আছে। উনি তখন বের হয়েছেন। এবার যেতে আর কোনো সমস্যা হয় নাই। তো যাওয়ার পর তারা তো একটু রাগারাগি করছেন, কি বর্তমানে আরও আগে আসার কথা ছিল, ফোন দেওয়া লাগলো কেন, কখনো তো এরকম হয় না। তো উনি তখন আর কিছু বলেন নাই। উনি বললেন যে হ্যাঁ একটু ঘুমাই গেছিলাম, তো আসলে দেরি হয়ে গেছে। তো এরপর মাছ তো ধরা হয়ে গেছে, ওনারা অপেক্ষা করছেন তার আসার জন্য, কারণ অন্য কোনো লোককে তো বলেনও নাই। আর ওই ভোরবেলা কাকে বলবেন, কে আসবেন, এটা তো পসিবল না, এই জন্য তাকেই আসতে হবে। তো উনি যখন আসলেন সব মাছগুলো লোড দেওয়া হলো, ফরিদপুরে নিয়ে যাওয়া হলো। এরপরে গিয়ে উনি ওই জেলেদের সাথে কথা বলেছিলেন যে আপনারা কি আসছিলেন কি না ওই রাতের বেলা। বলে যে না আমরা কেন আসবো অত রাতের বেলা, আমরা তো আসছি পরে। তো উনি পরবর্তীতে জেলেদের কাছে এই ঘটনাটা খুলে বলেন, ওই কর্মকার বাড়ির লোকদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তো এরপরে লোকজন এই বিষয়টা জানতে পারে। তবে এটা হওয়ার পর ওনার যে বড় ধরনের কোনো অসুবিধা হয়েছিল এরকম না, উনি মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিক ছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ভাইয়ের বাড়ি মাগুরা হলেও ওখানে ওনার আত্মীয় স্বজনের বাড়ি, তো ওখানে উনি গিয়েছেন, ওই বাঁশঝাড়ের ওখানে উনি গিয়েছেন, ওই পুকুরের ওখানেও নাকি উনি একবার ভয় পেয়েছিলেন এমনটাই জানিয়েছেন। তো আত্মীয় বাড়ি হওয়ার কারণেই ওই জায়গার ঘটনাটা উনি সংগ্রহ করতে পেরেছেন। অনেক ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ওনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার নাম সাগর ইসলাম। ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি প্রকাশ করতে চান নাই, এই কারণে আমরা বলতে পারছি না। তো এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ ওনার নিজের সাথেও ঘটেছিল, আর অপর অংশটি ঘটেছিল ওনার আপন ভাইয়ের সাথে।
চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালের দিকে, এক্সাক্ট সালটা উনি মনে করতে পারেন নাই। ওই সময় উনি ক্লাস 5-এ পড়েন। ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার তখন সময়, উনি তখন রাত জেগে লেখাপড়া করছিলেন। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটার পাশ দিয়েই রাস্তা চলে গেছে। ওই সময় কিন্তু ওই রাস্তাটায় ইটের সলিং ছিল, অর্থাৎ ইটের রাস্তা। ইটের রাস্তায় যখন কোনো গাড়ি চলাচল করে, ভ্যান, রিক্সা বা অন্য কোনো যানবাহন, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। বিশেষ করে ভ্যান চললে এক ধরনের শব্দ হয়, খটখট খটখট শব্দ হয়। তো উনি রাতের বেলা যখন ওই নিজের ঘরে বসে লেখাপড়া করতেন, তখন ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিন্তু ওইটা শব্দ শুনে বুঝতে পারতেন কী ধরনের যানবাহন যাচ্ছে। বিশেষ করে রাত বেশি হয়ে গেলে ওই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না বললেই চলে, খুব রেয়ার কিছু চলতো আর কি। উনি রাতে লেখাপড়া করছেন, তো ওনার রুমে উনি একাই ওই সময় থাকতেন, আর ওনার যে ভাই আছে সে আর এক রুমে ঘুমাতো। উনি তো লেখাপড়া করছেন ওনার মতো করে। রাত আনুমানিক তখন 12টা, 12:15 মতো বাজে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো খুবই দ্রুত গতিতে রাস্তার উপর দিয়ে কোনো যানবাহন সাঁ করে চলে গেল, এবং এটার একটা ভয়ঙ্কর শব্দও হয়েছে। আর এত গতিতে গিয়েছে মনে হচ্ছে বিমান জাতীয় কোনো জিনিস চলে গেছে। এরকম জোরে তো এই ইটের সলিং করা রাস্তা, আর রাস্তার বিভিন্ন জায়গায় একটু ভাঙাচোরাও আছে, এত দ্রুত গতিতে তো এখান দিয়ে কোনো যানবাহন চলে যেতে পারবে না। যদি ভালো মানের কোনো গাড়ি, জিপ গাড়ি বা প্রাইভেট কার বা এই টাইপের গাড়ির কথা আমরা চিন্তা করি, সেগুলোও কিন্তু এই রাস্তাগুলোতে রয়েস হয়ে চলে, নাহলে কিন্তু গাড়ির ক্ষতি হবে। তাহলে এত দ্রুত এই রাস্তা দিয়ে গেলটা কি? উনি তখন সাথে সাথে ঘর থেকে বাইরে বের হয়েছেন। কি গেল? উনি আসলে বের হয়েছেন এই কারণে যে উনি দেখবেন কি গেল, কারণ হচ্ছে উনি তো এক দৌড়ে রাস্তায় চলে আসছেন, আর যেই জিনিসটা গেল রাস্তা তো সোজা, উনি তাকানোর পরও কিন্তু দেখতে পারবেন অনেক দূর পর্যন্ত যে এটা আসলে কি। তো উনি দৌড় দিয়ে ঘরের বাইরে বের হয়ে আসছেন, এসে দেখেন যে কিছুই দেখা যায় না। ওই সময় আবার আর একজন ব্যক্তিকে উনি দেখতে পান, উনি আবার তার চাচা হন আর কি, এই যে সাগর ইসলাম ভাইয়ের চাচা হন। তো ওই চাচা বলতেছেন, কি রে সাগর নাকি? তখন সাগর ইসলাম ভাই বলছে, হ্যাঁ চাচা। তখন ওই চাচা বলছে, এই কী গেল রে? আমি তো এটা দেখার জন্য আসলাম, এত জোরে শব্দ হইলো, আমি তো শব্দ পাইলাম। তখন সাগর ইসলাম ভাই বললেন যে, হ্যাঁ আমিও তো শব্দ পাইলাম, তো দেখার জন্য আসলাম, এখন তো দেখি কিছুই নাই। তো জিনিসটা আসলে কি, কোন ধরনের যানবাহনের শব্দ এরকম হইলো এই রাস্তায়, তা তো বুঝতে পারলাম না। তখন চাচা বললেন যে, আচ্ছা ঠিক আছে, যা যা যাওয়ার গেছে, মনে হয় অন্য কিছু হইতে পারে, আমি গেলাম, তুইও বাসায় গিয়ে শুয়ে পড়। তো চাচাও চলে গেলেন, কারণ ওনাদের বাড়িতে পাশাপাশি ছিল। সাগর ভাইও চলে আসলেন রুমে এসে উনি আবার পড়তে বসলেন, কারণ তখনও ওনার পড়া পুরোপুরি শেষ হয়নি ওই রাতের মতো আর কি। ওনার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছেন বেশ অনেকক্ষণ আগেই। উনি প্রায় আরও আধা ঘন্টার মতো লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পর হঠাৎ করে ওনার ভাইয়ের রুম থেকে প্রচণ্ড জোরে একটা চিৎকারের আওয়াজ আসে। তো উনি তো দৌড়ে গেছেন, ওনার ভাইয়ের ওই চিৎকারে ওনার মা বাবা জেগে গেছেন, তারাও দৌড়ে আসছেন যে এই ঘটনা কী হইল। তো ওনার ভাই দেখা গেল যে খুব ভীত অবস্থায় বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছেন, আর এক হাত দিয়ে বুকের উপরে মানে হাত দিয়ে ডলছেন, মনে হচ্ছে উনি বুকে কোনো আঘাত পেয়েছেন। তো ওনার মা বাবা যখন আসে, এই সাগর ইসলাম ভাইও আসলেন, কি হয়েছে জিজ্ঞেস করলে একটা ভয়ঙ্কর কথা বলে ওঠেন। তো তখন সাগর ইসলাম ভাইয়ের ভাই বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তা ঘরের মধ্যে তো ডিম লাইট ছিল, উনি নাকি তাকিয়ে দেখেন যে ওনাদের ঘর তো আসলে উপরে টিন ছিল, আর টিনের নিচ দিয়ে অনেক সময় এই যে দেখা যাচ্ছে আড়া বলে অনেকে, যে বিভিন্ন গাছগুলো বা বিভিন্ন বাঁশ এই টাইপের জিনিসগুলো আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে দেওয়া হয় ঘরের একটা ব্যালেন্স রক্ষা করার জন্য, আর ওইটার উপর অনেক সময় চাটাইও দেওয়া হয়। তবে ওই সময়ে ওইটার উপরে কোনো চাটাই ছিল না। উনি নাকি দেখেন যে এই একটা আড়ার উপরে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। এই অবয়বটার দুই পায়ের মধ্যে এক পা সে ওই আড়ার উপরে পা তুলে মানে ভাঁজ করে আছে, আর আর এক পা নিচে নামিয়ে দিয়েছে। পাটা এত লম্বা যে ওই উপর থেকে তার পাটা একদম নেমে এসে ওই বিছানার উপরে এসে ঠেকেছে।
আর উনি যখন চোখ মেলেছেন ওই অবয়বটার দিকে তার চোখাচোখি হয়ে যায়। আর যখনই নাকি চোখাচোখি হয়ে যায় ওই অবয়বটার চেহারা কেমন কি ওই জিনিসটা বোঝার আগেই সাঁ করে ওই অবয়বটা বিছানার উপর নেমে এসে ওনার বুকের উপরে চড়ে যেই না বসেছে সেই সাথেই এক হাত দিয়ে প্রচণ্ড জোরে বুকের উপর একটা চর মেরে বসছে। যখনই চর মেরে বসে সাথে সাথে উনি যন্ত্রণায় কুকড়ে উঠেছেন আর চিৎকার দিয়েছেন। তারপর নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। আর তখন তো অন্য সবাই চলে আসছেন। সবাই দেখে বুকের উপরে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, তবে আঙ্গুলগুলো অনেক চিকন বলে মনে হচ্ছে। তো এটা তো হইল। এরপরে ওনাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছিল, যেহেতু এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো আর কি। এর কয়েকদিন পরের ঘটনা, সেটা হচ্ছে রাতের বেলা ওনার ভাই আবারও চিৎকার দিয়ে উঠেছেন। উনি কিন্তু তখন লেখাপড়া করছেন, এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই আগে আগে ঘুমায় পড়ছিলেন আর কি। উনি তো দৌড়ে গেছেন, ওনার মা বাবাও দৌড়ে আসে, কি হয়েছে। তখন বলতেছে যে উনি নাকি একটা সাপ দেখছেন। সাপটা কোথায়? বলে ঘরের এক কোনায়। উনি তো ঘুমিয়েছিলেন, অন্ধকারের মধ্যে সাপ দেখলেন কিভাবে? তখন লাইট জ্বালানো হলো, সত্যি দেখা গেল ঘরের এক কোনায় অদ্ভুত ধরনের কালো কুচকুচ একটা সাপ, সে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে সাগর ইসলাম ভাই একটা লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে ওই সাপটাকে কয়েকটা আঘাত করলেন। সাপটা তো মোচড়াতে থাকে শরীরটা। এরপর উনি ওই সাপটাকে লাঠির উপরে নিয়ে উঠোনে ফেলে দেন। উঠোনে ফেলার পর ওইটাকে আরও বেশ কয়েকটা বাড়ি মেরে ফেলেন। ওই সময় অবশ্য বাড়ির লোকজন বলেছিল যে সাপটাকে মারার দরকার নাই, তবে উনি আর সেটা শোনেন নাই। ওই সময় অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আসলে উনি এই তাদের কথা শোনার মতো অবস্থা ছিলেন না। আর যে কয়েকটা বাড়ি মেরেছিলেন তাতে ওটার মরে যাওয়ারই কথা। তো মারাও গেল সাপটা। এরপর সাপটাকে ওই সময় উনি পাশে ফেলে দিয়েছিলেন, সাইডে একটা জায়গায় ফেলে দিয়েছিলেন। তবে সাপটা মারা যাওয়ার পর যে অন্য ধরনের কোনো সমস্যা হবে, তার সাথে গুরুতর কোনো সমস্যা, সেরকমটা আসলে কিছু হয়নি। এর কয়েকদিন পরে ঘটে আরেকটা ঘটনা। সেটা হলো যে ওনাদের যেই ঘর আর ওয়াশরুম, এই ঘর এবং ওয়াশরুমের মাঝখানে দূরত্ব যে খুব বেশি তা না, তবে ওয়াশরুমের পাশে একটা বড় পুকুর রয়েছে। এক মাগরিবের আজানের সময়, মানে উনি ওয়াশরুমে ঢুকেছেন, চিন্তা করেছেন যে একটু ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়বেন। মাগরিবের আজানের সময় আজান দিয়েও দিয়েছে, এমন সময় উনি ওয়াশরুমে ঢুকেছেন। যখনই ঢুকেছেন, মানে ওয়াশরুমে ঢুকে দরজাও বন্ধ করেন নাই, এমন সময় ওনার কাছে মনে হলো অনেক বড় কোনো গাছ পানির ভিতর পড়লে যেরকম শব্দ হয় ওই রকম একটা শব্দ হইল। উনি সাথে সাথে ওয়াশরুমের দরজা বন্ধ না করে বাইরে বের হয়েছেন। কি পড়লো রে পানির মধ্যে? উনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পানি একদম ঠান্ডা হয়ে আছে। অর্থাৎ ঠান্ডা বলতে কোনো ঢেউ নাই, কিচ্ছু নাই। তাহলে মাত্রই এত বড় একটা শব্দ হইল, এত জোরে একটা শব্দ হইল, মনে হচ্ছে অনেক বড় কিছু একটা পানিতে পড়েছে। তাহলে তার কোনো আলামতও বোঝা যাচ্ছে না। আশেপাশে গাছপালা তো ঠিকই মনে হচ্ছে, কারণ মাগরিবের আজান তো দিচ্ছে তখনও, চারদিকে তো যথেষ্ট আলো আছে তখনও। উনি কিন্তু দেখলেন সব কিছু ঠিকঠাক। উনি তখন ওনার মাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো শব্দ পাইছো? আমি তো এরকম একটা শব্দ পেলাম। তখন ওনার মা বলেন না তো, আমি তো এরকম কোনো শব্দ পাইনি। তখন উনি মনে করলেন এটা হয়তো ওনার মনের ভুলও হতে পারে। তো এটা একটা ব্যাপার হলো। শোনা যায় ওই পুকুরে নাকি বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। ওই পুকুরের পাশে একটা পুরনো হিজল গাছ রয়েছে। অনেকেই বলেন ওই হিজল গাছের সমস্যা। এরপরে উনি একদিন আর একটা বিষয় দেখেন, এটাও অনেকটা সন্ধ্যার দিকেই আর কি। অনেক সময় অনেক বড় বড় মাটির জালা বলা হয় আর কি, অনেক বড় বড় মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলোতে ধান রাখা হয়। যারা গ্রামে আছেন বা গিয়েছেন তারা এই ধরনের বড় বড় মাটির হাঁড়িগুলোর সাথে পরিচিত। এগুলো কোনোটা একদম কালো কুচকুচে হয়, আবার কোনোটা অনেকটা লালচে টাইপের হয়, যেহেতু আগুনে পোড়ানো হয় আর কি। এগুলোর মধ্যে ধান রাখা হয়। বিশেষ করে এমনও হয় যে এগুলোর মধ্যে অনেক ধান রেখে এর ভিতরে পানি দিয়ে কিন্তু নিচ থেকে আগুন দিয়ে ধানগুলো কিন্তু সেদ্ধ করা হয়। আবার সেদ্ধ ধানও ওর ভিতরে রাখা হয়, অনেক বড় হয় আর কি এগুলো। তো উনি মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময় দেখেন যে এরকম একটা বড় জ্বালা, কালো রঙের একটা বড় জ্বালা, এইটা পুকুরের কিনারে আছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এইখানে এত বড় মাটির জ্বালা কে রাখলো? এই চিন্তা করতে করতে উনি দেখেন ওই জিনিসটা সাঁ করে পুকুরের মধ্যে নেমে গেল বলতে একদম পানির নিচে চলে গেল। এটা কিন্তু উনি নিজের চোখে দেখেছেন।
এটা পরবর্তীতে বেশ কয়েকজনের সাথে শেয়ারও করেছেন। তো ওই পুকুরে আর একটা বিষয় নাকি রয়েছে, সেটা হচ্ছে যে অনেক মাছ নাকি ওটাই ছাড়া হয়, কিন্তু যেই পরিমাণে মাছ ছাড়া হয় সেই পরিমাণে মাছ আসলে পাওয়াই যায় না। মাছগুলো যে কোথায় যায় এটা বলাটাই মুশকিল হয়ে যায়। ওনারা একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ছোট ছোট মাটির হাঁড়ি ওই পুকুরের মধ্যে ডুবিয়ে রাখতেন, কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়ে রাখতেন যে ওইখানে গেলে এটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে ওই মাটির হাঁড়ির সাথে একটা সুতো বেঁধে ওইটার উপর একটা শোলা বা এমন জাতীয় কোনো জিনিস দিয়ে রাখা, যাতে করে উপর থেকে বোঝা যায়, এটা পানির উপর ভেসে থাকে, বোঝা যায় এই বরাবর মাটির নিচে হাঁড়িটা আছে। মাগুর মাছ, শোল মাছ বা শিং মাছ নাকি এগুলোর মধ্যে ঢুকে থাকতো, গর্ত মনে করে ওর ভিতরে ঢুকে যেত। ওনারা আবার ডুব দিয়ে ওই হাঁড়িটা তুলতেন, বেশ মাছ পেতেন আর কি। এমনিতে তো মাছ পাওয়াটা খুব দুষ্কর হয়ে যেত ওই পুকুরে। এইভাবে ওনারা একটা কৌশল অবলম্বন করতেন, যার কারণে মোটামুটি মাছ পেতেন। একবার হলো কি, মাছ ধরার জন্য এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই, তারপর ওনার আরও বেশ কিছু আত্মীয় স্বজনরা মিলে পুকুরে নামছেন। তো ওনাদের এক আত্মীয় পুকুরে নেমে নেমে ওই হাঁড়িগুলো তুলছেন, ডুব দিয়ে হাঁড়ি তুলছেন। একটা সময় হলো কি, উনি মানে হঠাৎ করে পানির উপর ভেসে উঠে তাড়াতাড়ি সাঁতার কেটে উপর দিকে চলে আসছেন এবং খুব হাঁপাচ্ছেন, মনে হচ্ছে খুব ভয় পাইছেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, কী হয়েছে? তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। সেটা হলো, উনি এভাবে ওই যে হাঁড়ি তুলতে গেছেন, তো একটা জায়গায় হাঁড়ি আছে এটা উনি শনাক্ত করেছিলেন। যখন ওইখানে নেমেছেন, ওই হাঁড়িটা ধরতে গিয়ে মনে হলো পাশের একটা বড় হাঁড়ি আছে, মনে হচ্ছে এটা বেশ মানে পিছলা টাইপের জিনিস। ওইটা মনে হলো বেশ বড় সাইজ। যখনই নাকি ওইটা উনি ধরেছেন হাত দিয়ে, তখনই প্রচণ্ড জোরে ওই কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খান, আর ওই হাঁড়িটা মনে হলো ছুটে কোনো জায়গা যেন চলে গেল। তখন উনি বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কোনো জিনিস না রে। এরপর উনি দ্রুত পানির উপরে উঠে এসেছিলেন। তবে এরপর অবশ্য ওনার সাথে কোনো সমস্যা হয়নি। আর একটা ঘটনা ঘটেছিল ওই পুকুরে, যেটা এই সাগর ইসলাম ভাইয়ের মা দেখেছিলেন। উনি এক রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, যেহেতু ওনাদের ওয়াশরুমটা পুকুরের কাছাকাছি। তো ওয়াশরুমের কাছে যাওয়ার পর উনি দেখেন যে মোটামুটি চাঁদের আলো তো ভালোই আছে, চাঁদের আলোতে দেখা যাচ্ছে পুকুরের পানির উপরে 7-8টা অবয়ব মনে হচ্ছে মারামারি করছে, একটা আর একটাকে মারছে, আশ্রাচ্ছে, ধস্তাধস্তি করতেছে। তো এরকম মনে হচ্ছে। এগুলো চেহারা বোঝা যাচ্ছে না, এগুলো যে কালো অবয়ব, মানুষের মতো শেপ, বেশ লম্বা লম্বা, এটা বোঝা যাচ্ছে। তো এটা দেখার পরপর উনি আর কোনো শব্দ না করে দ্রুত ঘরের মধ্যে চলে আসেন। তো পুকুরে যেই যে সমস্যাগুলো হচ্ছে, অনেকে ধারণা করতেন যে ওই হিজল গাছেই মেইন সমস্যাটা। এরপর নাকি বেশ ময় মুরব্বী এবং আলেমদের সাথে পরামর্শ করে ওই হিজল গাছটিকে কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সমস্যাটা তুলনামূলকভাবে কমে গেছে। ওই পুকুর কেন্দ্রিক আরও বেশ কিছু সমস্যা আছে, পরবর্তীতে সাগর ইসলাম ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রবাস জীবনে থেকেও সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, এজন্য জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে শনি রাতে 47তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমরা আমাদের এবারে শনি রাতে 47তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে, যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটি অংশ রয়েছে, প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারে 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজব্যান্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজব্যান্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে ওই 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয়, ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30-9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই
একদম রাত্রেবেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসার থেকে বের হয়েছেন, তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে, এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগেও ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেন নাই। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা দুজন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল একটা সময় আর কি, বেশ ঝোপ জঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন, 3 জন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে, আর 3 জন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই, আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। 3 জন একসাথে, কিসের ভয়? 3 জন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়োডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো 3 জনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই 3 জন মিলেই বাঘ বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আইলের ভিতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন 3 জন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে। 3 জনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন 3 জনই তো আর মাঝে থাকতে পারবেন না। তখন 3 জন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা 3 জনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি 3 জনের মধ্যে। কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন নবী 3 জনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন নবী, এই 2 জন বলতেছেন যে এই পেছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি? এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আর একটা ঘাড়ের উপর চর মেরে দিচ্ছে আর একজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরো। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে হ্যাঁচকা টান দিয়েছেন, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন পেছন দিকে, যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনোভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন নবী, এই নুরুন নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন। নুরুন নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। 3 জনই পেছন দিকে হ্যাচকা টান অনুভব করছেন। তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা 2 জনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়োডাঙ্গা বিল পার হয়েছেন
তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে, আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরার পর বলা যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল সবাই ওই কুমড়োডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিস্ট্রে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায়, ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন সর্বনাশ, ওটা তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনও বিড়বিড় করে একা একা কথা বলেন। স্টিল নাও, এই 2026 সালে এসেও অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি। এই আমজাদ ভাই এখনও পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16ই ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই। দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়োডাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়োডাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মুন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত। এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তার একজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মুন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মুন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মুন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মুন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মুন্নাফ কবিরাজ তার 3 জন না তো 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মুন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর যদি পেছন দিকে না তাকাও তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পিছন দিকে তাকাইছেন। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে
মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচণ্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মুন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবে না, যা ঘটনা ঘটার তা তো ঘটায় ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা চারজন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা তিনজন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর তিনজন বাড়িতে চলে যাও। ওস্তাদের কথা অনুযায়ী তারা তিনজন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন। তো ডাকাডাকি করতেছেন, তার ওয়াইফ যেই না দরজা খুলছে, প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ। ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোনো একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর, 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে, সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কী করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি, এখন তো আর ছাড়বো না। তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে, তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যা, এই মহিলারা ছেড়ে দেব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারা ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড় সড়ো টাইপের একটা ছাগল ছিল। তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, ওর ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোনো একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই ও
ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026, এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনও রয়েছে, এখনও তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়, অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনও এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে দুজন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই দুইজনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাদের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে পড়ে গেছে, এই বিপদটা ডেকে নিয়ে এসেছে। এই জন্য যারা এই টাইপের কাজ শেখে, সবসময় নিজের জীবনকে হাতে নিয়ে এই কাজগুলো শিখতে হয়। আর কালো জাদু শেখা বা এই জিন সাধনা করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকে যারা আমাদের পুরো এপিসোডটি শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অনিক ভাই, তারপর সাগর ইসলাম ভাই আর জাকির হোসেন ভুট্টু ভাই, তিনজনকেই মোবারকবাদ। আশা করছি আপনাদের কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরলামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horoworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমাদের ওই চ্যানেলে ঘুরে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন জায়গায় এখন যাচ্ছি, সেই জায়গা সম্পর্কিত কিছু কিছু ভিডিও আমরা আপলোড করছি আমাদের পেজ এবং গ্রুপে। সেই ভিডিওগুলো পাবেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে, এই দুটোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে যুক্ত হয়ে যান, রহস্যময় বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসো সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।